হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। লাস্ট লেকচারে আমরা শেষ করেছিলাম প্রোটিনের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। আজকে আমরা শুরু করব প্রোটিনের যে শ্রেণীবিন্যাসটা। অনেকগুলো শ্রেণীবিন্যাস আছে, অনেক রকমভাবে ভাগ করা হয়েছে প্রোটিনকে, সেগুলো আমরা আজকে দেখব। তো একেবারে প্রথম যেই ভাগটা আসতেছে সেটা হচ্ছে বেসড অন দের বায়োলজিক্যাল ফাংশনস বা জৈবিক কার্যাবলীর ভিত্তিতে দুই ধরনের হয়: স্ট্রাকচারাল প্রোটিন বা গাঠনিক প্রোটিন, ফাংশনাল প্রোটিন বা কার্যকরী প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন আমরা নাম থেকেই দেখতে পাচ্ছি, নাম থেকেই বুঝতে পারছি স্ট্রাকচারাল প্রোটিন হবে সেগুলোই যেগুলো হচ্ছে আমাদের বডিতে স্ট্রাকচার দিবে, অর্থাৎ বডির বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেওয়া রিলেটেড কাজকর্মের সাথে জড়িত যে প্রোটিনগুলো, সেগুলোকে আমরা গাঠনিক প্রোটিন বা স্ট্রাকচারাল প্রোটিন বলতেছি। যার মধ্যে কিছু এক্সাম্পল আছে তোমাদের বই, এখানে আমি কয়েকটা দিয়েছি। যে একটা দেওয়া আছে স্ক্লেরোটিন, যেটা হচ্ছে গিয়ে পোকামাকড়ের বাহিরে আবরণে থাকে। একটা হচ্ছে কোলাজেন, কেরাটিন। কোলাজেনটা সাধারণত পাওয়া যায় হাড্ডিতে, এবং কেরাটিনটা পাওয়া যায় আমাদের স্কিনের উপরে, নখে, খুঁড়ে, এই জায়গাগুলোতে। সো অর্থাৎ যে প্রোটিনগুলো আমাদের স্ট্রাকচার দিচ্ছে, অর্থাৎ আমাদের নখের বাইরের যে চকচক আবরণ সেটা গঠন করতেছে, আমাদের চুল গঠন করতেছে, বা পতঙ্গ যদি আমরা বলি, ইনসেক্টস যদি বলি, তাদের যে এক্সোস্কেলেটন সেটা গঠন করতেছে, এগুলোকে আমরা বলতেছি স্ট্রাকচারাল প্রোটিন। তারপরে যেটা আসতেছে ফাংশনাল প্রোটিন। নাম থেকে বুঝতে পারতেছি যে স্ট্রাকচার বাদে বাকি যে কাজগুলো বা বিভিন্ন ধরনের কাজ কন্ট্রোল করা ফাংশনাল প্রোটিন, সেগুলো হচ্ছে গিয়ে কাজ, সেই প্রোটিনগুলো বলতেছি ফাংশনাল প্রোটিন, যেগুলো হচ্ছে এনজাইম, হরমোন এবং পিগমেন্ট। এনজাইম, হরমোন, এগুলোর কাজ আমরা কোটিবার করে আসছি কোষ এবং কোষ বিভাজন চ্যাপ্টারে। এনজাইম হচ্ছে গিয়ে সব ধরনের বিক্রিয়াকে স্টিমুলেট করে, শুরু হওয়া কন্ট্রোল করে আর কি, সোজা বাংলায় কন্ট্রোল করে। স্লো হওয়া, ফাস্ট হওয়া, মডারেট হওয়া, প্রোটিন জিনিসটা কন্ট্রোল করে। হরমোন হচ্ছে কি আমাদের বডির বিভিন্ন কাজ ফাংশনে হেল্প করে। গ্রোথ হরমোন আছে, আরও বিভিন্ন ধরনের হরমোন আছে। পিগমেন্ট হচ্ছে কালার প্রদান করে। সো এই হচ্ছে ফাংশনাল প্রোটিন, অর্থাৎ স্ট্রাকচারাল প্রোটিন এবং ফাংশনাল প্রোটিন, এই ভাগটা হচ্ছে গিয়ে বেসড অন বায়োলজিক্যাল ফাংশনস। এবারে আসতেছে আকৃতি অনুযায়ী বা বেসড অন দের শেপস কয়েক রকমের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে গিয়ে দুই ধরনের হয়ে থাকে সাধারণত: ফাইব্রাস প্রোটিন এবং গ্লোবিউলার প্রোটিন। ফাইব্রাস হচ্ছে নামটা থেকে আমি বুঝতেছি যে তন্তুময়, অর্থাৎ লম্বা লম্বা শেপের হবে, তন্তু শেপের হবে, বা সমান্তরাল বা লম্বা আকার হবে, সেটাকে আমরা ফাইব্রাস প্রোটিন বলতেছি। যেমন কোলাজেন, কেরাটিন এক্সেট্রা। এখানে কোলাজেনের এক্সাম্পলটা দেওয়া আছে, যেগুলো স্ট্রাকচারটাই লম্বা বা তন্তুর মতন বা সুতার মতন, কোলাজেন, ফাইব্রাস প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার শব্দটা হচ্ছে কি কাইন্ড অফ একটা রাউন্ড শেপ বা ওভাল শেপকে বোঝানো হয়। সো যে প্রোটিনগুলো অনিয়মিত শেপে থাকবে, প্যাচ খেয়ে থাকবে, 3D একটা স্ট্রাকচার নিয়ে থাকবে, গোল্লা থাকবে, সেগুলোকে আমরা বলতেছি গ্লোবিউলার প্রোটিন। যেখানে অনেকগুলো এক্সাম্পল আছে, লেখাগুলো এখানে খুব ভালো মতন বোঝা যাইতেছে না। আচ্ছা, প্রি অ্যালবুমিন, এটা হচ্ছে গিয়ে আমি নিজেই বুঝতেছি না। আচ্ছা, মায়োহেমেরিথিয়ান কিছু একটা হবে, যাই হোক, তোমাদের বইয়ে কিছু এক্সাম্পল আছে, আমি সেখান থেকে পড়তেছি। মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন। সো এখানে আরও কিছু আছে, অর্থাৎ জাস্ট শেপটা দেখো, নামগুলো আমি নিজেই বুঝতে পারতেছি না, সরি, আমার একটু ক্লিয়ার ছবি দেওয়ার দরকার ছিল। সো গ্লোবিউলার প্রোটিন হচ্ছে যেগুলো একটু গোল শেপ থাকবে, 3D স্ট্রাকচারে থাকবে, কিংবা অনিয়মিত শেপে থাকবে। আর ফাইব্রাস প্রোটিন হচ্ছে যেগুলো ফাইবারের মতন লম্বা লম্বা থাকবে। তারপর যে ভাগটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে বেসড অন স্ট্রাকচার বা গঠন অনুসারে। চার ধরনের হয়ে থাকে: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটার্নারি। এইগুলোর ডিটেলস তোমাদের এখানে দেওয়া নাই, সো আমিও ডিটেলস দিইনি, মানে জাস্ট ছবি দিয়ে দিয়েছি। সো প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে কি এখানে সবগুলোর সাথে একটু করে লেখা আছে, সেজন্য আমি এই ছবিটা সিলেক্ট করছি। প্রাইমারি প্রোটিন হচ্ছে গিয়ে সিকোয়েন্স অফ আ চেইন অফ অ্যামাইনো অ্যাসিড, মানে সিম্পল একটা অ্যামাইনো অ্যাসিডের একটা সিঙ্গেল চেইন বা এরকম, কোনো শাখা প্রশাখা নাই। সেকেন্ডারি প্রোটিন হচ্ছে গিয়ে লং ফোল্ডিং অফ দ্য পলিপেপটাইড চেইন ইনটু হেলিক্যাল অর শিটস, অর্থাৎ প্রাইমারি প্রোটিনটা যখন বিভিন্নভাবে ভাঁজ হয়ে যায় বা ফোল্ডেড হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রোটিন স্ট্রাকচার। টারশিয়ারি প্রোটিন স্ট্রাকচার হচ্ছে গিয়ে যখন এটা একটা 3D স্ট্রাকচার গঠন করে, 3 ডাইমেনশনাল ফোল্ডিং প্যাটার্ন অফ আ প্রোটিন ডিউ টু সাইড চেইন ইন্টারাকশনস, অর্থাৎ যখন একটা 3D স্ট্রাকচার গঠন করবে এই প্রাইমারি প্রোটিনটাই বা সেকেন্ডারি প্রোটিনটা আরও প্যাচ খেয়ে যখন সেকেন্ডারি একটা 3D একটা স্ট্রাকচার নেবে,
তখন সেটাকে আমরা বলতেছি টারশিয়ারি প্রোটিন। তারপর আসতেছে কোয়াটারনারি প্রোটিন, যেখানে প্রোটিন কনসিস্টিং অফ মোর দেন ওয়ান অ্যামাইনো অ্যাসিড চেইন। সো এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি, পুরোটা কিন্তু প্রাইমারি থেকে আসতেছে। প্রাইমারি এক দফা প্যাচ খেয়ে বা এক দফা ফোল্ড হয়ে সিম্পল একটা রিবন লাইক ফোল্ড হয়ে হচ্ছে আমার সেকেন্ডারি প্রোটিন, অ্যান্ড সেটা আর একটু প্যাচ খেয়ে 3D স্ট্রাকচার হচ্ছে টারশিয়ারি প্রোটিন। এবার যখন এই প্রাইমারি প্রোটিন একটা 2-3টা প্রাইমারি প্রোটিন একসাথে প্যাচ খাবে, তখন সেটাকে আমরা বলতেছি কোয়াটারনারি প্রোটিন, বা 2-3টা সিঙ্গেল চেইন বা যে অ্যামাইনো অ্যাসিড চেইন যখন একসাথে প্যাচ খাবে সেটাকে আমরা বলতেছি কোয়াটারনারি প্রোটিন। সো এই গেল স্ট্রাকচারের উপর বেস করে প্রোটিনের ক্লাসিফিকেশন। দেন আসতেছে বেসড অন ফিজিওকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ভৌত রাসায়নিক গুণাবলী বা দ্রবণীয়তার ভিত্তিতে। সিম্পল প্রোটিন প্রথমে অনেকগুলো আছে, সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন অ্যান্ড ডেরাইভড প্রোটিন। সো একেবারে প্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে কি সিম্পল প্রোটিন, যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আমি যদি হাইড্রোলাইসিস করি বা আদ্র বিশ্লেষণ করি তাহলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না, সেই প্রোটিনগুলোকে আমরা বলতেছি সরল প্রোটিন বা সিম্পল প্রোটিন। সিম্পল প্রোটিনকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা আসতেছে অ্যালবুমিন, বা এই যে ডিমের সাদা অংশ যেটা, সেটাকে আমরা বলতেছি অ্যালবুমিন, যে প্রোটিন পানিতে সহজে দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ডিমের সাদা অংশটাকে নিয়ে পানিতে একটুক্ষণ নাড়া দিই তাহলে এটা কিন্তু পুরোপুরি গলে যাবে, মানে ওই জেলি লেক স্ট্রাকচারটা আমরা খুঁজে পাবো না, জিনিসটা দ্রবীভূত হয়ে যাবে এবং ঘোলাটা একটা দ্রবণ সৃষ্টি করবে, সেটাকে আমরা বলতেছি অ্যালবুমিন। এরা পানিতে ও লবণ দ্রবণে দ্রবণীয়, তাপ দিলে এরা জমাট বেঁধে যায়। সিম্পল ডিম যদি আমরা ভাজতে যাই জমাট বেঁধে যাবে। তারপরে তোমাদের বই বেশ কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, যে ডিমের সাদা অংশে 10 to 12% থাকে, রক্ত লসিকাতে থাকে 4.4 থেকে 5% সিরাম অ্যালবুমিন। ডিমের সাদা অংশে যেটা থাকে সেটাকে বলা হয় ওভালবুমিন। ওভারি থেকে ওভালবুমিন জিনিসটা আসতেছে, ওভাম থেকে, সরি ডিমটাকে তো ওভাম বলা হয়, সেখান থেকে আসতেছে। দুধের ল্যাকটোঅ্যালবুমিন, এরকম অনেক কিছু নাম আছে, এগুলো তোমরা বই থেকে দেখে নিও। অর্থাৎ অ্যালবুমিন, এবং অ্যালবুমিনটা দেখতে হচ্ছে ক্যান্ড এরকম, দেখে মনে হইতেছে যে কাইন্ড অফ ছোটোবেলায় যে খেলতাম কাঠের যে ছিলকা বলি আমরা, আমি ঠিক জানি না এটা সঠিক নাম কি, মানে কাঠের যে লেফট ওভারগুলো থাকে কুচকায় যায় সেইগুলো, সেরকম দেখতে লাগতেছে অনেকটা। সো দিস আর অ্যালবুমিন। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে গ্লোবিউলিন। গ্লোবিউলিন এটা ওখানে দেখা যাচ্ছে, এখানে একটা স্ট্রাকচার, এটাও খুবই ঘিচিবিচি একটা স্ট্রাকচার। এটাও পানিতে, এটা অ্যালবুমিন পানিতে দ্রবণীয়, কিন্তু গ্লোবিউলিন পানিতে অদ্রবণীয়, তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। তাপ প্রয়োগ করলে এরাও জমাট বাঁধে। ডিমের যে হলুদ অংশটা সেখানে হচ্ছে গিয়ে গ্লোবিউলিন থাকে, যেটাকে বলা হয় ওভোগ্লোবিউলিন। এছাড়াও রক্তরসে থাকে সিরাম গ্লোবিউলিন, চোখের যে আমাদের লেন্স সেখানে থাকে ক্রিস্টালিন গ্লোবিউলিন। এরকম বিভিন্ন জায়গা, বিভিন্ন অংশের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে থাকে আর কি গ্লোবিউলিনগুলো। সো এটা হচ্ছে কি গ্লোবিউলিন নিয়ে বেশি আর কিছু লেখা নেই, অনেকগুলো এক্সাম্পল আছে। দেন আসতেছে হচ্ছে কি গ্লুটেলিন, যেটা হচ্ছে নর্মালি গম এবং ধানে পাওয়া যায়। গ্লুটেলিন হচ্ছে একটা গ্রুপ, সো গ্লুটেলিন অনেকগুলো রকম আছে। গমে যে গ্লুটেনিনটা পাওয়া যায় সেটাকে বলা হয় গ্লুটেনিন, আর রাইসে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে আর্জিনিন। এবং এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ একটু গ্লুটেনিনের স্ট্রাকচারটা প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা, যদি একটু খেয়াল করে দেখি। অ্যালবুমিনটা হচ্ছে গিয়ে এই যে কাঠের এই ছিলকাগুলোর মতন, গ্লোবিউলিন হচ্ছে কাইন্ড অফ স্লাইমি একটা স্ট্রাকচার। দেন হচ্ছে গিয়ে লিন্সগুলো হচ্ছে গিয়ে আর একটু দেখে মনে হচ্ছে যে মাছের ডিম একটা স্ট্রাকচার। ক্যাভিয়ার যদি তোমরা দেখে থাকো, ক্যাভিয়ার আমার দেখে অ্যাকচুয়ালি ক্যাভিয়ার ছাড়া আর কোনো কিছুই মাথাতে আসতেছে না, মাছের ডিম। সো ওরকম একটা স্ট্রাকচার। এ হচ্ছে গিয়ে গ্লুটেনিন, যেটা হচ্ছে গিয়ে মেইনলি শস্য জাতীয় খাবারে পাওয়া যায়। এরাও পানিতে ও লবণে অদ্রবণীয়, লৌহ অ্যাসিড বা লৌহ ক্ষারে দ্রবণীয়, তাপে এরা জমাট বাঁধে না, শস্যদানায় থাকে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে তিনটা পড়লাম, অর্থাৎ অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং গ্লুটেনিন, এক একজনের দ্রাব্যতা কিন্তু এক এক রকম। অ্যালবুমিন পুরোপুরি দ্রবণীয়, গ্লোবিউলিন পানিতে দ্রবণীয় না, কিন্তু লবণ দ্রবণে দ্রবণীয়, আর গ্লুটেনিন হচ্ছে গিয়ে একেবারে অদ্রবণীয়, তবে লৌহ অ্যাসিড বা লৌহ ক্ষারে দ্রবণীয়। সো তোমাদের কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এবং সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি একটু চার্ট করে পড়ে ফেলাও যে কে কোথায় কতটুকু দ্রবণীয়। এবং জিনিসটা আরেকটু কীভাবে মনে রাখা ইজি হবে, আমরা যদি এক্সাম্পল দিয়ে মনে রাখি। অ্যালবুমিন হচ্ছে ডিমের সাদা অংশ, সেটা আমি দেখতেইছি পানিতে দ্রবীভূত হচ্ছে।
গ্লোবিউলন হচ্ছে কি ডিমের কুসুম। ডিমের কুসুমটা কেমন একটু জেলি আকারের কিন্তু না। ডিমের কুসুমটা যদি কেউ হাতে নিয়ে দেখে একটু চটচটে পদার্থ, সেটা কিন্তু পানিতে খুব সেভাবে দ্রবীভূত হয় না, একটু শক্ত হয়ে যায় বা সামথিং লাইক দ্যাট। দেন হচ্ছে গ্লুটেলিন, গম এবং ধান। আমরা যদি সিম্পলি চিন্তা করি, আমি কি ধান আর চাল পানিতে গুলাতে পারবো না। সো এ হচ্ছে গিয়ে এদের মনে রাখার একটা উপায় বলে দিলাম। তারপরে আসতেছে প্রোলামিন। এই যে প্রোলামিন, এটাও দেখতে হচ্ছে কাইন্ড অফ কার্লি একটা স্ট্রাকচার। এরা পানি ও অ্যাবসলিউট ইথানলে অদ্রবণীয়, কিন্তু অ্যাবসলিউট ইথানলটা কি জিনিস? 100% ইথানলকে অ্যাবসলিউট বলা হয়, 100% এনি কাইন্ড অফ অ্যাসিড সলিউশনকে অ্যাবসলিউট সলিউশন বলা হয়, কিন্তু 70 to 80% ইথানল দ্রবণীয়। সরি। প্রোলামিন সাধারণত পাওয়া যায় হচ্ছে ভুট্টাতে পাওয়া যায়, বার্লি, জব এবং বার্লিতে পাওয়া যায়। এক্সাম্পল, প্রত্যেকের একটা করে নাম আছে। এরা শুধু বীজে থাকে এবং প্রোলামিন তাপে জমাট বাঁধে না। সো অ্যালবুমিন তাপে জমাট বাঁধে, গ্লোবিউলিন তাপে জমাট বাঁধে, গ্লুটেনিন তাপে জমাট বাঁধে না, প্রোলামিনও জমাট বাঁধে না। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, কে জমাট বাঁধতেছে আর কে জমাট বাঁধতেছে না। তারপর আসতেছে হিস্টোন। হিস্টোন আমরা কোটি বার পরে আসছি। এটা হচ্ছে গিয়ে ডিএনএর ভিতরে থাকে, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন ডিএনএ তৈরিতে কাজে লাগে। এরা পানিতে দ্রবণীয়। এদের মধ্যে বেশি পরিমাণের বেসিক অ্যামাইনো অ্যাসিডগুলো পাওয়া যায়, যেমন আর্জিনিন এবং লাইসিন। এখানে যদি আমরা দেখি হিস্টোনের স্ট্রাকচারটা, এইটা হচ্ছে হিস্টোন। এখানে দেখো এই হিস্টোনটাকে মার্ক করা আছে, ওইগুলো হচ্ছে ডিএনএ অণু, এবং হিস্টোনটা হচ্ছে এদের সবাইকে একসাথে জয়েন্ট করছে আর কি। তো এটা হচ্ছে গিয়ে এক ধরনের সরল প্রোটিন। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। সো প্রোটামিন হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। হ্যাঁ, তোমাদের বইটা লেখা আছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এটা হচ্ছে গিয়ে নর্মালি পাওয়া যায়, এখানে দেখো একটা স্পার্মের ছবি দেওয়া আছে, স্পার্মের ভিতরে প্রোটামিনটাকে পাওয়া যায়। এরা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ আর্জিনিন বেশি থাকে। এদের নিউক্লিয়াসে পাওয়া যায়, স্পেশালি হচ্ছে গিয়ে শুক্রাণুতে। আর উদাহরণ দিচ্ছে স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, অ্যালবুমিনের সব বিভিন্ন রকমের রূপ হয়, এক এক জায়গায় এক রকমের অ্যালবুমিন, সেরকম প্রত্যেকটারই কিন্তু এক এক, যেমন গ্লুটেলিনস, গমের গ্লুটেলিনসের একটা নাম, রাইসের গ্লুটেলিনসের একটা নাম, অর্থাৎ প্রত্যেকটা প্রোটিনই তো আলাদা, যদিও তাদের গ্রুপটা এক, সবাই অ্যালবুমিন গোত্রীয়, কিন্তু রক্তের অ্যালবুমিনের নাম একরকম, এনিমের অ্যালবুমিনের নামই একরকম। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে ভ্যারিয়েন্সটা, সবাই কিন্তু অ্যালবুমিন, মানে দিন শেষে সবাই অ্যালবুমিন, দিন শেষে সবাই গ্লুটেনিন, কিন্তু প্রত্যেকের থেকে আলাদা, এর জন্য তাদের ফাংশন আলাদা হচ্ছে। যদি রক্তের অ্যালবুমিন আর ডিমের অ্যালবুমিন সেম হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের রক্তটা ডিমের মতন হয়ে যেত, ডিমের সাদা অংশটার মতন হয়ে যেত, জোকস অ্যাপার্ট। সো দিস আর দ্য ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাকচুয়ালি, সেজন্য আমি বললাম। সো প্রোটামিন হচ্ছে গিয়ে সবচেয়ে ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিড, যেটা শুক্রাণুতে পাওয়া যায়। তারপর আসছে স্ক্লেরোপ্রোটিন, নাম থেকেই বুঝতেছি কাইন্ড অফ স্কেলি ব্যাপার, এবং এরা থাকেও মেইনলি হচ্ছে গিয়ে শক্ত জায়গায়, অর্থাৎ শিঙে, নখে, চুলে, ক্যারাটিনে এক্সেট্রা জায়গায় থাকে, এবং এটা একটা স্ট্রাকচারাল প্রোটিন। সো এই সাতটা হচ্ছে আমাদের সিম্পল প্রোটিন। দেন যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, অর্থাৎ এটার সংজ্ঞাটা হচ্ছে যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত হয়, অর্থাৎ একটা প্রোটিন অংশ থাকে, একটা প্রস্থেটিক গ্রুপ থাকে, অপ্রোটিন অংশটাকে প্রস্থেটিক গ্রুপ বলতেছি, সেটাকে কনজুগেটেড প্রোটিন বলা হয়। কনজুগেটেড প্রোটিনের অনেকগুলো ভাগ আছে, এর মধ্যে প্রধান 3টা ভাগ হচ্ছে নিউক্লিওপ্রোটিন, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এছাড়া আরও কিছু ভাগ তোমাদের বই আছে, ক্রোমাটোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্ল্যাভিওপ্রোটিন, আয়রন ফসফোরিন প্রোটিন। সো প্রত্যেকের কিন্তু আসলে নাম থেকেই তাদের মানে স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। নিউক্লিও প্রোটিন হচ্ছে আমি যে প্রোটিনের সাথে একটা নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকবে, সিম্পলি নিউক্লিওজোম যেটা, অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই যে এখানে হচ্ছে গিয়ে হিস্টোন উইথ ডিএনএ, কমপ্লিট হিস্টোন উইথ ডিএনএ দেওয়া আছে, এটা হচ্ছে একটা নিউক্লিও প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনের সাথে একটা নিউক্লিও অ্যাসিড যুক্ত থাকে সেটাকে আমরা নিউক্লিও প্রোটিন বলতেছি। তারপর আসছে গ্লাইকোপ্রোটিন। এই নামটা এটা কিসে পড়াইছিলাম ভুলে গেছি, সেল মেমব্রেনের স্ট্রাকচারে পড়াইছিলাম, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন। সো গ্লাইকোপ্রোটিনটা আসছে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটের অংশ থেকে, যেখানে কার্বোহাইড্রেটের একটা অণু, যে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটের একটা অণু লাগানো থাকবে সেটাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলতেছি। একইভাবে যে প্রোটিনের সাথে
আমার একটু ঠান্ডা লাগছে। লিপিডের অংশ জড়িত থাকে, সেটাকে আমরা লিপোপ্রোটিন বলতেছি। এখানে সবগুলোর এক্সাম্পল দেওয়া আছে। ক্রোমাটোপ্রোটিন সেম কালার যুক্ত থাকলে, কালার বা হচ্ছে গিয়ে কোনো পিগমেন্ট যুক্ত থাকলে ক্রোমাটোপ্রোটিন, মেটাল যুক্ত থাকলে মেটালোপ্রোটিন, ফসফেট গ্রুপ যুক্ত থাকলে ফসফোপ্রোটিন, ফ্ল্যাভি গ্রুপ যুক্ত থাকলে ফ্ল্যাভোপ্রোটিন, আয়রন ফসফরিন যুক্ত থাকলে আয়রন ফসফরিন প্রোটিন। সো এইগুলো জাস্ট নামের সাথেই কাজ, যার সাথে যেটা যুক্ত থাকবে সেইখান থেকেই নামটা আসবে। এইগুলো আমাদের কনজুগেটেড প্রোটিনের কাহিনী। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ডেরাইভড প্রোটিন। আমরা কার্বোহাইড্রেট যেরকম পড়েছিলাম, কার্বোহাইড্রেট ডেরাইভেটিভস, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে কিছু একটা থাকবে, সেরকমভাবেই সেরকমভাবেই আমাদের প্রোটিনেরও কিছু ডেরাইভেটিভস থাকে, যেটা হচ্ছে এসব যে প্রোটিনগুলো সাধারণত প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তাপের প্রভাবে এনজাইমের বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়া অথবা কৃত্রিম উপায়ে প্রোটিন তৈরি করা হয়। যেমন কৃত্রিমভাবে মায়োসিন থেকে মায়োসাইন তৈরি করা হয়, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস তৈরি করা হয়। অর্থাৎ এখানে যদি আমরা নামটা দেখি উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, সিম্পলি আর্টিফিশিয়ালি আমরা যেই একটা প্রোটিন থেকে আরেকটা প্রোটিন তৈরি করতেছি সেটাকে আমরা মানে একটা প্রোটিন থেকে উদ্ভূত। কার্বোহাইড্রেট ডেরিভেটিভ যেমন ছিল কার্বোহাইড্রেট থেকে উদ্ভূত, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে অন্য কিছু একটা, সো এখানেও প্রোটিন থেকে উদ্ভূত। এখানে কিছু এক্সাম্পলস আছে। প্রোটিনস থেকে ফাইব্রিন থেকে ফাইব্রিনোজেন পাইতেছি, তারপরে হচ্ছে গিয়ে অ্যালবুমস পাইতেছি অ্যালবুমিন থেকে। এরকম কিছু এক্সাম্পল, যেটা একটা নর্মাল প্রোটিন যেটা প্রকৃতিতে পাওয়া যায় সেখান থেকে আমি যেটা প্রকৃতিতে পাওয়া যায় না সেরকম একটা প্রোটিন তৈরি করছি। এই গেল আমার প্রধান 3টা ভাগ বেসড অন ফিজিওকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এবং ডেরাইভড প্রোটিন। তারপর আসতেছে বেসড অন কোয়ালিটি বা গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন সাধারণত 2 রকমের হয়। একটা হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর প্রোটিন, একটা হচ্ছে গিয়ে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন যেগুলো হচ্ছে একটু উন্নত মানের প্রোটিন বা যেসব প্রোটিনে সব কয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে তাদেরকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। স্পেশালি অ্যানিম্যাল সোর্স প্রোটিনগুলো, এখানে অনেকগুলো ছবি আছে, সিম্পলি মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম এক্সেট্রা। তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেখানে হচ্ছে কি সবগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা অসম্পূর্ণ প্রোটিন বলা হয়। সামান্য কিছু ব্যতিক্রম ব্যতীত সব ম্যাক্সিমাম প্ল্যান্ট প্রোটিন বা উদ্ভিদ প্রোটিন ব্যতিক্রম ব্যতীত, কিছু ব্যতিক্রম বাদে, যেমন সয়াবিন ফার্স্ট ক্লাস প্রোটিন। সো কিছু ব্যতিক্রম বাদে বাকি সব ধরনের প্ল্যান্ট প্রোটিনই হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাস প্রোটিন। সো এখানে তোমাদের বই একটা চার্ট দিয়ে দেওয়া আছে, যেটা তোমাদের জন্য ইজি হবে। প্রোটিনের শ্রেণীবিন্যাস, শর্ট প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন, এক্সাম্পলগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা শিখে নিতে পারো চাইলে। দেন আসতেছে প্রোটিনের কাজ। প্রোটিনের কাজ তো অনেক, এখানে দেখাই যাচ্ছে অনেক, কারণ আমাদের দেহের ম্যাক্সিমাম মানে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, অনেক ম্যাক্সিমাম কাজই প্রোটিন করে, ম্যাক্সিমাম কাজ না অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ কাজই প্রোটিন করে। গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, শক্তি উৎপাদন করতে পারে, কোষে অঙ্গাণু এবং ঝিল্লি গঠনে কাজ করে, মানে মোট কথা স্ট্রাকচারাল সব কিছুতেই প্রোটিন করে, সেগুলি এখানে লেখা আছে। এনজাইম বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে, অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, হরমোন তৈরি করে, নিউক্লিক অ্যাসিডকে কার্যকরী করে। আচ্ছা, তো 1 থেকে 7 পর্যন্ত কমন জিনিস, যেটা আমি তোমাদেরকে কোষ এবং কোষ বিভাজনে পড়ে এসেছি। আচ্ছা, কিছু প্রোটিন বিষাক্ত হয়, অনেক জীব তাকে মরে যায়, যেমন সাপের বিষে প্রোটিন। এখানে একটা আচ্ছা এখানে একটু বলি, এটা সাপের জন্য মানে আমার জন্য সাপের বিষ বিষাক্ত, কিন্তু সাপের জন্য তো সাপের বিষ বিষাক্ত না। সাপের এই বিষের অনেক কাজ আছে সাপের জন্য, ডাইজেশনের কিছু কাজ আছে, আত্মরক্ষার কিছু কাজ আছে। সো আমি যদি সাপের জন্য সাপের বিষের কথা চিন্তা করি, এটা একটা প্রোটিন এবং এটা তাকে ডাইজেশনে হেল্প করতেছে এবং এটা তাকে প্রোটেকশন দিতেছে, আমার জন্য বিষাক্ত, সাপের জন্য না। যে সকল উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে তারা অনেক পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পায়, অর্থাৎ প্রোটেকশন দিচ্ছে।
অনেক গাছ আছে যেখানে এক ধরনের গন্ধ বের হয়, ওদের শরীর থেকে এক ধরনের এসেন্স বের হয়, নির্যাস বের হয়, বা রস বের হয়, তেল বের হয়, যেগুলো থেকে এক ধরনের গন্ধ আসে, যেগুলো বা বিষাক্ত থাকে, যে কারণে ওদেরকে পোকামাকড় বসে না। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে, আমরা সবাই এটা জানি। মানবদেহের পেপটাইড থেকে উৎপন্ন। আচ্ছা, অর্থাৎ প্রোটিন বিভিন্ন ধরনের ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে, পিগমেন্ট হিসেবে কাজ করে, ইন্টারফেরন হিসেবে কাজ করে। ইন্টারফেরন ক্যান্সার এবং ভাইরাসজনিত রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। আর 1 গ্রাম প্রোটিন জার্নে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সো এই 14টা প্রোটিনের কাজ, যেগুলো হচ্ছে মোর অর লেস তোমাদের আগে থেকেই পড়িয়ে আসতেছি, নতুন এখানে কিছুই নেই সাপের বিষ আর ইন্টারফেরন ছাড়া। দেন আসতেছে জীবদেহে প্রোটিনের ভূমিকা। আচ্ছা, মোট 12টা ভূমিকার কথা লেখা আছে। এনজাইমের ভূমিকা, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, সব ধরনের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে সাহায্য করে। গাঠনিক ভূমিকা মাত্র পড়ে আসলাম। পরিবহনটাও পড়ে আসলাম, যে হিমোগ্লোবিন পরিবহনে কাজ করতেছে। একই জিনিস অ্যাকচুয়ালি আবার ঘুরাই ফিরে লিখছে, মানে মোট কথা এই যে এখানের যে 14টা পয়েন্ট, সেটাই 12টা পয়েন্টে নিয়ে আসছে আর কি। বিষক্রিয়া এবং আত্মরক্ষা, যেটা বললাম সাপের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে। ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধ, ইন্টারফেরনের কথা যেটা বললাম, অ্যান্টিবায়োটিকের কথা বলা হইল, ইমিউনিটির কথাও বলা হয়েছে। ব্যথানাশক হিসেবে মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে কাজ করে। ঘুম সৃষ্টিতে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর, অর্থাৎ সব কিছুই কিন্তু হরমোন কন্ট্রোল, ব্যথানাশক এবং ঘুম সৃষ্টি, আমার বডির বিভিন্ন হরমোন এগুলো কাজ করে। সো এই 12টা হচ্ছে, অ্যাকচুয়ালি এই 12টা প্লাস ওই 14টা একই কথা ঘুরাই ফিরাই পেঁচায়া পুচায়া বাড়ায়া আগায়া লেখা হয়েছে। সো মোরলেস সবগুলো একই কথা। এগুলো সব হচ্ছে আমার প্রোটিনের কাজ। আচ্ছা, এরপর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে প্রোটিয়ামস। প্রোটিয়ামসটা যদি একটু বলি, প্রোটিয়ামসটা হচ্ছে গিয়ে আমার বডিতে, এখানে আমি ছবি দিয়ে বোঝাই, যত রকমের ডিএনএ রিলেটেড জিনিসপাতি আছে, ডিএনএ ম্যাটেরিয়ালস, জেনেটিক ম্যাটেরিয়ালস আছে, সবাইকে একসাথে জিনোম বলা হয়। যত রকমের আরএনএ রিলেটেড জিনিসপাতি আছে, সবাইকে একসাথে ট্রান্সক্রিপ্টম বলা হয়। ঠিক একইভাবে যত রকমের প্রোটিন রিলেটেড জিনিসপাতি আছে, সবগুলোকে একসাথে প্রোটিয়াম বলা হয়। এখানে এবার সংজ্ঞাটা যদি একটু দেখি, কোনো কোষ, টিস্যু বা জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টিকে বলা হয় প্রোটিয়াম। একটি জীবের বিভিন্ন কোষ বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে থাকে, এমনকি একটি নির্দিষ্ট কোষও বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি করে, তাই প্রোটিয়াম পরিবর্তনশীল অথচ জিনোম অপরিবর্তনশীল। আচ্ছা, এই লাস্টের লাইন, এটা জাস্ট একটা পার্থক্য দিল প্রোটিয়াম এবং জিনোমের, অর্থাৎ প্রোটিন তো এক একটা স্পিসিস, মানে আমার, তোমার থেকে তোমার ফ্রেন্ডের সবারই আলাদা, কিন্তু জিনোমিক স্ট্রাকচার কিন্তু মোর অর লেস সেম। সেটাই রেখে লিখছি, জিনোমটা অপরিবর্তনশীল কিন্তু প্রোটিয়াম পরিবর্তনশীল, বাট জিনিসটা একই। জেনেটিক সব ম্যাটেরিয়ালকে একসাথে জিনোম বলতেছি, সব প্রোটিন ম্যাটেরিয়ালকে একসাথে আমি প্রোটিয়াম বলতেছি। এবারে যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে খাদ্য তালিকায় প্রোটিন। আমাদের খাদ্য তালিকায় প্রোটিন থাকা অপরিহার্য। কেন অপরিহার্য সেটা আমরা অলরেডি পড়ে আসছি 14টা 12টা ইম্পর্টেন্স থেকে। এখানে বেশ কিছু জেনারেল কথাবার্তা লেখা আছে, যেগুলো অলরেডি বলা হয়ে গেছে, যে 8টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, বাচ্চাদের জন্য আরও এক্সট্রা 2টা, টোটাল 10টা, এবং মানুষের অ্যাডাল্টদের জন্য নন এসেনশিয়াল 12টা, বাচ্চাদের জন্য নন এসেনশিয়াল 10টা, এগুলো সব বলা আছে। অ্যান্ড তারপরে তোমাদেরকে এখানে হচ্ছে গিয়ে একটা লিস্ট দেওয়া আছে, যে কোন খাবারে কি পরিমাণ প্রোটিন পাওয়া যায় সেটা। তো এটা জাস্ট তোমরা নিজের একবার চোখ বুলেলেই হবে, নট নেসেসারি, মানে নট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ফর রিটেন এক্সাম। আই থিঙ্ক অবজেক্টিভের জন্য এটা ইম্পর্টেন্ট। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রোটিন। আমরা যদি প্রোটিনটা একটু শুরু থেকে দেখে আসি, একেবারে শুরু থেকে আমরা পড়ে আসছিলাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ডিটেলস পড়েছিলাম, দেন আমরা প্রোটিনটা শুরু করি, প্রোটিনের বৈশিষ্ট্য পড়ি, প্রোটিনের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখি, দেন আমরা প্রোটিনের কাজ দেখি, জীবদেহে প্রোটিনের ভূমিকা দেখি, এবং খাদ্য তালিকায় প্রোটিনের গুরুত্বটা দেখি। সো এই প্রোটিন টপিকটার উপরে বেশ কয়েকটা প্রশ্ন আমি রেডি করেছি। অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, এর শ্রেণীবিন্যাস আলোচনা করো, প্রোটিন কীভাবে তৈরি হয় এর শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো, জীবদেহে প্রোটিন কেন গুরুত্বপূর্ণ যুক্তিসহ পর্যালোচনা করো। সো তোমাদের বইয়ে প্রোটিন নিয়ে এই কয়টা জিনিসই আছে। সো আমাদের প্রোটিনের পড়াশোনা এতটুকুই শেষ। আমাদের কার্বোহাইড্রেট শেষ হলো, প্রোটিন শেষ হলো, এবার আমাদের লিপিড শুরু হবে।
প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মতন লিপিডও একটা ম্যাক্রোমলিকিউল, আমাদের মানবদেহের জন্য, শুধু মানবদেহ না জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতন লিপিডও হাইড্রোজেন, এখানে এটা আমি বোঝাবো একটু পরে, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন নিয়ে গঠিত। সাধারণত রাসায়নিকভাবে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের তৈরি যে অ্যাস্টার, ফ্যাটি অ্যাসিডের তৈরি অ্যাস্টারকে লিপিড বলে। সো অ্যাস্টার কাকে বলে সেটা ডেফিনেশন তোমরা কেমিস্ট্রির বা জৈবযোগে পড়ে আসছো অলরেডি, সো সেদিকে আমি যাচ্ছি না। সো সিম্পলি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থ কিংবা অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের তৈরি অ্যাস্টারকে লিপিড বলে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকোহল গ্লিসারল, OH গ্রুপ আছে অ্যালকোহল, এবং একটি ফ্যাটি অ্যাসিড COOH যুক্ত, এই দুইজনে মিলে তৈরি হয়েছে একটি ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড। সো এটাকে আমি লিপিড বলতেছি। লিপিডের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটি প্রধানত চর্বি বা তেলের রূপে বিদ্যমান, খুবই স্বাভাবিক। আমরা বাসায় যে তেল ইউজ করি বা অ্যানিম্যাল ফ্যাট যেটা আমরা দেখি, সাধারণ তাপমাত্রায় লিপিড, কতিপয় লিপিড শক্ত আকারে থাকে, যেমন খুবই সিম্পল অ্যানিম্যাল ফ্যাট বা কোরবানির ঈদের সব অনেকেই দেখবা যে গরুর সাদা চর্বিটা কিংবা ঘি, সবচেয়ে ভালো একটা এক্সাম্পল, মাখন বা ঘি, সেটা শক্ত আকারে থাকে। ঘিটা সাধারণত তাপমাত্রায় তরল থাকে, ফ্রিজে রাখলে জমাট বেঁধে যায়। আবার মাখন কিন্তু নর্মাল টেম্পারেচারেও মোটামুটিভাবে জমাট বাঁধাই থাকে, তেলটা আবার লিকুইড থাকে। সো বিভিন্ন রকমের লিপিডের গলনাঙ্ক বিভিন্ন রকমের, কেউ কতিপয় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেসব লিপিড তরল থাকে সেগুলোকে হচ্ছে গিয়ে তেল বলা হয় আর কি। আর শক্ত লিপিডকে চর্বি এবং স্নেহ এবং তরল লিপিডকে তেল বলি আমরা। লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই। আর এখানে হচ্ছে কি উৎস যদি কথা বলতে চাই, প্রাণীজ লিপিড চর্বি, ঘি, মাখন, দুধ। আর উদ্ভিজ লিপিড হচ্ছে বিভিন্ন ধরনের তেল, সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল এক্সেট্রা। সো এই গেল মোটামুটিভাবে লিপিডের একেবারে ফার্স্ট বা প্রিলিমিনারি ডেফিনিশন। এবারে আসতেছে লিপিডের বৈশিষ্ট্য। প্রথমে আসতেছে লিপিড বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন। এটা পানিতে অদ্রবণীয়, খুবই স্বাভাবিক, তেল পানিতে দ্রবণীয় না। এরা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অর্থাৎ এরা হচ্ছে গিয়ে জৈব যৌগের যে সলিউশনগুলো সেগুলোতে দ্রবণীয়। ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণীয়। এরা ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে বিরাজমান। যেহেতু একটু আগে সংজ্ঞাতে আমরা পড়ে আসলাম যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের সমন্বয়ে যে অ্যাস্টার, সেটাকে আমরা লিপিড বলতেছি। লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। সিম্পলি এটাকে যদি আমি রিভার্স করি, সো এই ফ্যাটকে রিভার্স করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাচ্ছি। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে। লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। লিপিডের সাথে এটা একটা সলিউশন, যেটা হচ্ছে কালার দিয়ে সুদান 3 দ্রবণ যোগ করে লাল বর্ণ ধারণ করে, যেটা হচ্ছে ল্যাবে এক্সপেরিমেন্টে ইউজ করা হয়। সাধারণ উষ্ণতায় 20 ডিগ্রি সেলসিয়াসে কিছু লিপিড যেমন তেল তরল এবং কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে। লিপিডের গঠন, এরপরে লিপিডের গঠনটা তোমাদের বলেছেন, তো এটা অলরেডি আমি বলে এসেছি, সো আর রিপিট করার কিছু নাই। এবার আসছে লিপিডের কাজ। তেল ও চর্বি জাতীয় লিপিড উদ্ভিদদেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। বিভিন্ন তেল বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিড খাদ্যরূপে গৃহীত হয়। এদের বীজায়নকালে অধিক এটিপি তৈরি হয়। অর্থাৎ কার্বোহাইড্রেট যেরকম আমার সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে, লিপিডও সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। স্পেশালি যেসব উদ্ভিদের অঙ্কুরোদ্গমের জন্য অনেক বেশি শক্তি প্রয়োজন হয়, সেখানে লিপিড শক্তি সাপ্লাই দেয়। ফসফোলিপিড আমরা কোষ যখন পড়ছি তখন পড়ে আসছি, মেমব্রেনের গঠনে কাজ করে। মোমজাতীয় লিপিড পাতার বহির্বাহনে কিউটিকল তৈরি করে অতিরিক্ত প্রচ্ছেদন রোধ করে। অনেক গাছের পাতার উপরের পৃষ্ঠে দেখবা যে একটু মোম, মানে একটা ওয়াক্সি একটা টেক্সচার, ভেলভেটি একটা টেক্সচার অ্যাকচুয়ালি। সো ওইটা হচ্ছে গিয়ে কিউটিকল, যেটা হচ্ছে গিয়ে মেইনলি লিপিড বা মোম। কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। এছাড়াও ফসফোলিপিড আয়নের বাহক হিসেবেও কাজ করে। সো অনেকগুলো এনজাইম কাজ করার জন্য ফসফোলিপিডের দরকার হয়, ওদের সংযোগী স্থল হিসেবে ফসফোলিপিডের দরকার হয়, সেটাই লেখা আছে এখানে। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। এটা যখন আমরা সালোক সংশ্লেষণ করবো তখন আরও বিস্তারিত দেখব। প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে এবং লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। লিপোপ্রোটিনে অলরেডি আমরা প্রোটিনে পড়ে এসেছি।
এবারে আসতেছে লিপিডের ক্লাসিফিকেশন। প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মতন লিপিডকেও বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। একেবারে বেসিক ভাগটা হচ্ছে গঠন প্রকৃতি অনুসারে, অর্থাৎ এদের গঠন কতটুকু সরল বা জটিল সেটার উপর ভিত্তি করে। সবার প্রথমে আসতেছে সিম্পল লিপিড বা সরল লিপিড, যেটাকে আদ্র বিশ্লেষণ করলে স্নেহজাতীয় পদার্থ ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না, সেটাকে আমরা সিম্পল লিপিড বা সরল লিপিড বলতেছি। এবং এটার এক্সাম্পল হিসেবে আছে চর্বি, তেল, মোম এগুলো। তারপরে আসতেছে যৌগিক লিপিড বা কম্পাউন্ড লিপিড। যে সকল লিপিড সরল লিপিডের, অর্থাৎ আমি যদি সিম্পল লিপিডের সাথে কিছু জৈব অজৈব পদার্থ সংমিশ্রণ করে বা মিক্স করে, তখন সেটাকে আমি কম্পাউন্ড লিপিড বলি। এটার কিছু এক্সাম্পল আছে ফসফোলিপিড, অর্থাৎ লিপিডের সাথে যদি ফসফেট গ্রুপ যুক্ত হয়, বা যেখানে দেখো হাইড্রোফিলিক হেড, এটা আমরা মেমব্রেনে পড়েছিলাম, সেল মেমব্রেনে ফসফেট গ্রুপ যুক্ত হলে সেটাকে আমরা ফসফোলিপিড বলছি। যদি কার্বোহাইড্রেটের গ্রুপ যুক্ত হয় বা সেটাকে আমরা গ্লাইকোলিপিড বলছি। যদি সালফেট গ্রুপ যুক্ত হয় সেটাকে আমরা সালফোলিপিড বলছি। অর্থাৎ যখনই আমার সিম্পল লিপিড বা সরল লিপিডের সাথে অন্য কোনো একটা গ্রুপ যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড লিপিড বলছি। তারপর আসছে ডিরাইভড লিপিড, অর্থাৎ উদ্ভূত লিপিড, মানে লিপিড থেকে উদ্ভূত অন্য লিপিড আছে এবং লিপিডের সাথে আরও মানে লিপিড থেকে তৈরি হওয়া কোনো একটা প্রোডাক্ট, সেটাকে আমরা ডিরাইভড লিপিড বলছি। যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড উদ্ভূত হয় তাকে উদ্ভূত লিপিড বলা হয়। সিম্পলি কম্পাউন্ড লিপিডটাকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি সেটাকে আমি ডিরাইভড লিপিড বলতেছি। এটার এক্সাম্পল হিসেবে দেওয়া আছে স্টেরয়েড, টার্পিন তেল ইউজ হয়, দেখে থাকবো সবাই। আমি সেরকম কোনো ছবি অনেকই আছে, বাট যেটা দিয়ে স্পেসিফাই করা যাবে টার্পিন এরকমই হয়, সেরকম কিছু পাইনি, রেখে দিইনি। আর স্টেরয়েড জাতীয় যে পদার্থ, স্টেরয়েডকে আমরা ডিরাইভড লিপিড বলি। এবং রাবার, এই যেখানে দেখা যাচ্ছে রাবার গাছ থেকে রাবার তৈরি হচ্ছে, এই পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে মানে রাবারটাকে ডিরাইভড লিপিডের ভিতরে ফালানো হয়। অর্থাৎ লিপিডের ক্লাসিফিকেশনে আমরা তিনটা জিনিস পেলাম, সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড এবং ডিরাইভড লিপিড। সিম্পলের ভিতরে একেবারেই সিম্পলগুলো, যেগুলোকে আদ্র বিশ্লেষণ করে লিপিড ছাড়া আমি আর কিছু পাবো না। তেল, চর্বি, মোম, এটা হচ্ছে কি বি ওয়াক্স, এটা হচ্ছে তেল, এটা চর্বি, অ্যানিমাল ফ্যাট। দেন আসতেছে কম্পাউন্ড লিপিড, এই সিম্পল লিপিডের সাথে যখন কোনো একটা গ্রুপ যুক্ত হবে সেটাকে আমরা কম্পাউন্ড বলতেছি। দেন আসতেছে ডিরাইভড লিপিড, এটাকে বিশ্লেষণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ডিরাইভড লিপিড। এবারে সিম্পল লিপিডের বর্ণনাতে যদি আমরা আসি, সিম্পল লিপিডকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে যেটা শক্ত থাকে, চর্বি, দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে স্নেহদ্রব্য, তেল বা চর্বি, একটা হচ্ছে গিয়ে মোম। স্নেহদ্রব্য হচ্ছে যেটা আমরা খাই, মোম তো আসলে আমরা খাই না। সো তেল বা চর্বিতে এখনো, এখানে যদি আমরা দেখি যে গ্লিসারল, এখনো গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে যে জিনিসটা গঠন হয় সেটাকে আমরা বলতেছি ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড। এই ধরনের লিপিড অ্যাসিড এবং ক্ষার দ্রবণে যদি আদ্র বিশ্লেষিত হয় তাহলে সেটাকে আমরা নিউট্রাল লিপিড বলি। অর্থাৎ ট্রাইগ্লিসারাইড যেহেতু অ্যাসিড এবং ক্ষার দ্রবণে আদ্র বিশ্লেষিত হচ্ছে, দুটো দ্রবণে অ্যাসিডেও হচ্ছে ক্ষারেও হচ্ছে, অর্থাৎ এটা একটা নিউট্রাল ক্যারেক্টার দিচ্ছে, সেজন্য এটাকে আমরা নিউট্রাল লিপিড বলছি। ট্রাইগ্লিসারাইড 2 রকমের হয়, চর্বি এবং তেল। এখানে আমরা দেখতে পাচ্ছি চর্বি, যেটা একটু জমাট বাঁধা, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেগুলো শক্ত অবস্থায় থাকে সেগুলোকে আমরা বলি চর্বি, যেমন উদ্ভিজ্জ চর্বি, পাম অয়েল বা অ্যানিমেল ফ্যাট, এদের গলনাঙ্ক বেশি। নারকেল তেল ও চর্বি জাতীয় নিম্ন তাপমাত্রায় জমাট বাঁধে। তারপর আসতেছে তেল, যেগুলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে তরল থাকে, সেগুলোকে আমরা তেল বলতেছি। যেমন আমরা সবাই খাই সয়াবিন তেল, সরিষার তেল, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো এখানে হচ্ছে এদের একটা স্ট্রাকচার ট্রাইগ্লিসারাইডের। চর্বি বা তেলের কাজে যদি আমরা আসি, ফল এবং বীজে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। বীজের অঙ্কুরোদ্গমকালে এসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়ে বর্ধিষ্ণু চারার খাদ্য ও শক্তি যোগায়। এবারে আসতেছি চর্বি ও তেলের মধ্যে পার্থক্য। একেবারে প্রথমেই যেটা পড়ে আসি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন থাকে, এরা তরল থাকে। চর্বি সাধারণত লম্বা ফ্যাটি অ্যাসিড ধারণ করে, যেহেতু চর্বির গলনাঙ্ক বেশি, সো এটার আকারও বেশি, মানে এটার মলিকিউলার সাইজও বড় হবে। তেল সাধারণত খাটো শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে।
চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে, তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এটা নিয়ে আমরা সামনে পড়ব। কক্ষ তাপমাত্রায় চর্বি কঠিন বা অর্ধকঠিন, তেল তরল। চর্বির গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কিছু এক্সাম্পল দিয়েছে এখানে, লরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, লিনেটিক অ্যাসিড এক্সেট্রা। তেলের গলনাঙ্ক অনেক কম, মাত্র 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড এক্সেট্রা। আচ্ছা, এইখানে তোমরা প্যাচ লাগাও না। চর্বিতে লরিক অ্যাসিড এবং তেলে অলিক অ্যাসিড, আর লিনোটিক অ্যাসিড চর্বিতে, লিনোলিক অ্যাসিড হচ্ছে তেলে। এই দুইটা নামে যেন প্যাচ না লাগে, এটা একটু খেয়াল রাখতে হবে সবার শেষে চর্বির কিছু এক্সাম্পল দেওয়া আছে, উদ্ভিজ্জ চর্বি, পাম অয়েল, নারকেল এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, তেলের এক্সাম্পল দেওয়া আছে ভোজ্যতে। সো এই হচ্ছে তেল এবং চর্বির বিস্তারিত। আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। নেক্সট লেকচার থেকে আমরা ট্রাইগ্লিসারাইডের বর্ণনা এবং লিপিডের আরও যা ডিটেলস বর্ণনা সব কিছু পড়বো। সো আজকের লেকচার এখানেই শেষ করছি। আজকের লেকচার আমরা যদি একটু রিক্যাপ করে আসি, আমরা প্রোটিন নিয়ে পড়েছি, প্রোটিন পড়া শেষ করে তারপরে হচ্ছে গিয়ে প্রোটিনের বিভিন্ন ডিটেলস পড়েছি, ক্লাসিফিকেশন পড়েছি, এদের গুরুত্ব পড়েছি এবং সবশেষে আমরা লিপিডটা শুরু করেছি। লিপিডের বৈশিষ্ট্য দেখলাম, কাজ দেখলাম এবং লিপিডের ক্লাসিফিকেশনটা খুবই জেনারেল একটা আউটলাইন দেখলাম এবং সিম্পল লিপিডটা আমরা শুরু করেছি, তেল এবং চর্বি পড়েছি, বাকিটুকু আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। সো আজকের লেকচার এই পর্যন্ত। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।